নাসিম ভাই, ইন্টারভিউটা এমন একটা সময় আসলো যখন বাংলাদেশে একটা বিতর্ক তৈরি করা হয়েছে। আমাদের কোনো একজন সাংবাদিক বন্ধু বলার চেষ্টা করেছেন তিনি দয়া করতে পারেন, শেখ হাসিনা ইন্টারভিউ করতে পারেন। আওয়ামী লীগের লাখ লাখ নেতা কর্মী সমর্থক বিক্ষুব্ধ হয়েছে তার এই বক্তব্যে। রয়টার্স এবং ইন্ডিপেন্ডেন্ট, এপি, এগুলোকে বলা হয় তারা খুঁজে খুঁজে সেই ব্যক্তিদের ইন্টারভিউ করে যাদেরকে তারা খুব গুরুত্বপূর্ণ মনে করে। ইন্ডিপেন্ডেন্ট ইন্টারভিউতে বলেছে এটা রেয়ার ইন্টারভিউ। এটা আপনি কিভাবে দেখেন বিষয়টাকে? দেখুন, গণমাধ্যম হিসাবে আন্তর্জাতিকভাবে যে কয়েকটি গণমাধ্যমের খ্যাতি আছে, সুখ্যাতি আছে, আন্তর্জাতিক মর্যাদা আছে, বাংলাদেশের 17.5 কোটি মানুষের কাছে যাদের গ্রহণযোগ্যতা আছে, এরকম একটি গুরুত্বপূর্ণ গণমাধ্যমে সাক্ষাৎকার যার ন্যায় এবং যিনি দেয়, এটা অবশ্যই সম্মানজনক। এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, বারবার জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রীর জন্য গৌরবের, আওয়ামী লীগের জন্য গৌরবের, বাঙালি জাতির জন্য অত্যন্ত গুরুত্ব বহন করে। বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা যিনি এখন, তার একজন প্রেস সচিব আছেন। প্রেস সচিব কিন্তু বাংলাদেশের মিডিয়াকে আজকে সতর্ক করেছেন এই ইন্টারভিউ ছাপার ব্যাপারে। মানব জমিন এটা লিড করেছিল প্রথম দিকে, কিছুক্ষণের মধ্যে নামিয়ে ফেলেছে। প্রধানমন্ত্রী গণমাধ্যমে ইন্টারভিউটা নাই। আপনি কিভাবে দেখেন বিষয়টাকে? মানে এই ধরনের উন্মাদনা, পাগলামি প্রায়ই দেখা যায়। এবং উনি এমন এমন কথা বলেন যার সাথে ওনার যে দায়িত্ব, পেশাদারিত্ব, একজন সাংবাদিক যদি হতেন, উনি যদি ওনার দায়িত্ব পালনের ভিতরে থাকতেন, সেক্ষেত্রে আন্তর্জাতিক গণমাধ্যমকে সতর্ক করার দেওয়ার মতো যোগ্যতা উনি রাখেন কিনা, এবং উনি যেভাবে বাংলাদেশ আওয়ামী লীগকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথাবার্তা বলে, আসলে উনি কিন্তু ইতিমধ্যেই বাংলাদেশের মানুষের কাছে একটি বিতর্কিত রূপ এবং তাকে বদ্ধ উন্মাদ হিসাবে মানুষ বিবেচনা করে এবং তুচ্ছ তাচ্ছিল্যের সাথেই দেখে। ইতিমধ্যেই তার নামের আগে এমন এমন শব্দ আসছে যাকে সাংবাদিক হিসাবে একসময়ে আমরা যারা রাজনীতি কর্মী তাদের সাথে চিনতাম, এখন তাকে ডাস্টবিন শফিক হিসাবে তাকে চেনে। অর্থাৎ সাংবাদিক হিসাবে তার যে মূল্য, সে মূল্যহীন জায়গায় তিনি তার কর্মের ভিতর দিয়া এবং নানা ধরনের বিরূপ মন্তব্য, বিদ্রূপ কর্মকাণ্ড এবং অশুভ কর্মতৎপরতার মধ্য দিয়ে নিজেকে কিন্তু হেয় প্রতিপন্ন করেছে। এবং এটাই তার প্রাপ্যতা এবং এটাই তার যোগ্যতা। এবং মানুষ তাকে ঠিকই চিনে ফেলেছে, শুধু সাংবাদিক নয়, আন্তর্জাতিক গণমাধ্যম নয়, সর্বপর্যায়ের সাংবাদিকদের কাছেই এবং মানুষের কাছে একটি আমি বলতে চাই না যে উনি ঘৃণিত পাত্রে পরিণত হয়েছেন। আমার মনে হয় তার চাইতেও খারাপ জায়গায় উনি খুব অল্প সময়ের ভিতরে পৌঁছে যেতে পেরেছেন। এবং এটাও, এই যোগ্যতা ওনার আছে, এবং উনি আরো কোথায় যাবেন তা ভবিষ্যতেই বলে দিবে। আসলে আমি ইন্টারভিউ দিতে আসি। ইন্টারভিউটা হচ্ছে যখন বাংলাদেশে এই সরকার আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি বিহীন নির্বাচনের পথে আগাচ্ছে, তারা ঘোষণা দিয়ে নির্বাচন ওই দিকে যাচ্ছে তারা, এবং বলছে এই দল দুটির প্রতীকও কিন্তু ইলেকশনে ইয়েতে থাকবে না। তখন শেখ হাসিনা বলেছেন আওয়ামী লীগ ছাড়া নির্বাচন যদি হয়, যারা এই আওয়ামী লীগকে নির্বাচন করার কথা বলে তাদের একটা লক্ষ্য আছে, কিন্তু তারা মনে করছে আওয়ামী লীগের ভোটাররা ভোট দিতে পারবে না বা তাদের ভোটগুলো তারা পেতে পারে। শেখ হাসিনা বলেছেন আওয়ামী লীগের কোনো কর্মী ওই নির্বাচনে অংশ নেবে না, এবং এটা গণ বয়কটের ডাক দিয়েছেন তিনি। আওয়ামী লীগের কিন্তু এমন একটা ইতিহাস আছে, আপনার
আমরা সাংবাদিকরা মনে করতে পারি 1996 সালের 15 ফেব্রুয়ারির যে ইলেকশনটা, তখন গণকারফিউ নামে একটা কর্মসূচি দেওয়া হয়েছিল আওয়ামী লীগের পক্ষে। আমরা সাংবাদিকরা মানে কারফিউ দেখেছি এক ধরনের, রাস্তাঘাটে লোকজন ছিল না, ভোট দিতে যায় নাই। এই ডাকটা এখন কতটা কার্যকর হবে? এখন জি, আপনি এই আবার যে প্রশ্ন করুন। এই যে এখন যে উনি, আজকে তো 2025 সাল, এখন শেখ হাসিনা যদি বলেন আওয়ামী লীগের নেতা কর্মীরা কেউ ভোট দেবে না, ভোট দিতে যাবে না, আওয়ামী লীগের ভোট অন্য কোথাও যাবে না, এই কথাটা কতটা কার্যকর হতে পারে? দেখুন, একটি একটা মূল্যবান প্রশ্ন আপনি উত্থাপন করেছেন। আমাদের প্রাণপ্রিয় নেত্রী একটি উনি একটা মেসেজ দিয়েছেন, গুরুত্বপূর্ণ মেসেজ দেওয়ার চেষ্টা করেছেন, এবং এটা খুবই পরিষ্কার। আওয়ামী লীগের মতো জনপ্রিয় রাজনৈতিক দল, যে বাংলাদেশে এখনো সবচাইতে বড় রাজনৈতিক দল, যে দলের ভোটারের সংখ্যা এখনো প্রায় 50%-এর কাছাকাছি, সেই দলের ভোটাররা অন্য কাউকে ভোট দিবে এরকম যদি কেউ ভেবে থাকে অত বিশ্বাস করে থাকে, আসলে তারা বোকার স্বর্গেই আছে। আমাদের মাননীয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা কিন্তু, আমরা ইলেকশনে বিশ্বাসী একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। আওয়ামী লীগের মতো রাজনৈতিক দলকে বাদ রেখে ভোটে অংশগ্রহণ করতে দেওয়া হবে না বলে যে নির্বাচন হবে, সেই নির্বাচন কোনো নির্বাচন হিসাবে মানুষের কাছে দেশে দুনিয়াতে এটা প্রতিষ্ঠা পাবে না। সেটা একটা বিতর্কিত নির্বাচন হবে, ভোটারবিহীন নির্বাচনে পরিণত হবে। কারণটা হলো, ভোটারবিহীন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের ভোটাররা ভোট দিতে যাবে, এবং সেটা অন্য কোনো যে রাজনৈতিক দলগুলোর নাম উচ্চারিত হচ্ছে, আমি নাম উচ্চারণ না করেই বলতে চাই, বঙ্গবন্ধু কন্যা এমন একজন জনপ্রিয় নেতা, তিনি আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীর কাছে, তৃণমূলের নেতাকর্মীর কাছে এত গ্রহণযোগ্য, তার পরামর্শ, তার নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করতে আওয়ামী লীগের নেতা কর্মীরা দৃঢ় সংকল্পবদ্ধ। আর যেই নির্বাচনে আওয়ামী লীগ করতে পারবে না, আওয়ামী লীগে করতে দেওয়া হবে না, আওয়ামী লীগের মার্কা নৌকা মার্কা নিয়ে ইলেকশন করার সুযোগ দেওয়া হবে না, একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন সেখানে হতে পারে না, হওয়ার কোনো পরিবেশও সেখানে থাকবে না। কারণ হলো, ভোটাররা, আওয়ামী লীগের ভোটাররা ভোট দিতে যাবে না, এবং তার পাশাপাশি আওয়ামী লীগকে যারা সমর্থন করে, মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের যে মানুষগুলো, যারা অসাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করে, যারা শান্তি, সম্প্রীতি এবং অগ্রগতির পথে হাঁটে, স্বপ্ন দেখে, সেই স্বপ্নচারী মানুষগুলো, এমনকি তরুণ প্রজন্ম, আগামীর যারা ভবিষ্যৎ, যাদেরকে নিয়ে আমরা স্বপ্ন দেখি, যাদেরকে নিয়ে আমরা স্বপ্ন গড়ার জন্য চেষ্টা করি, ভাবনা করি, সে অংশেরও একটি বৃহৎ অংশ কিন্তু ভোট কেন্দ্রে ভোট দিতে আসবে না। এবং তার মধ্য দিয়ে বাংলাদেশে আরেকটি বিতর্কিত, অগ্রহণযোগ্য উপখ্যান, নির্বাচনী উপখ্যান অথবা নাটক হতে যাচ্ছে বলেই আমরা মনে করি। এবং আওয়ামী লীগের নেত্রী হিসাবে, বঙ্গবন্ধু কন্যা হিসাবে, মুক্তিযুদ্ধের চেতনার সাথে আপোষহীন, গণমানুষের প্রাণপ্রিয় নেত্রী, বিশেষ করে মেহনতি মানুষ, শ্রমজীবী মানুষ, নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষ সহ সকল পর্যায়ের মানুষের কাছে যার গ্রহণযোগ্যতা আকাশসম, যার জনপ্রিয়তা ঈর্ষণীয় হয়ে তাকে হত্যা করার যে অশুভ চক্রান্ত করা হয়েছিল, তাকে মৃত্যুর কূপে তাকে ফেলে দেওয়ার জন্য সেদিন 2024 সালের 5ই আগস্ট গণভবনে, প্রধানমন্ত্রীর বাসভবনে আক্রমণ করা হয়েছিল, যে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী, যার নেপথ্যে কারা সমর্থন দিয়েছে, কারা কারা ছিল, সেই দলগুলোর নেতাদের, সেই দলগুলোর নাম এদেশের মানুষ খুব ভালো করেই জানে। তার সেই অবস্থার মধ্য দিয়েও যিনি বাংলাদেশের মানুষের একটি জীবনও যাতে ক্ষতিগ্রস্ত না হয়, এক বিন্দু রক্ত যাতে না ঝরে, তার জন্য তিনি রাষ্ট্রীয় ক্ষমতা থাকা অবস্থায় নির্বাচিত সরকারের প্রধান হওয়ার পরও তিনি কিন্তু সরে এসেছেন। তার মানে এই নয়
যে ওনাকে আজকে যারা বেআইনিভাবে অসাংবিধানিকভাবে যারা সেদিন 8ই আগস্ট রাষ্ট্র ক্ষমতা দখল করেছে অসাংবিধানিকভাবে, তারা যদি মনে করে থাকে যে দেশরত্ন শেখ হাসিনা দেশের বাইরে থাকার কারণে আওয়ামী লীগকে এবং তাকে এদেশের মানুষের হৃদয় থেকে মুছে ফেলে দিতে সক্ষম হবে, আসলে তারা ভুল অবস্থানে আছে, ভুল বিবেচনায় আছে, অথবা তারা মনে হয় না তারা বাস্তবতার সাথে সম্পর্ক রেখে বাস্তবতার সাথে তাদের কোনো যোগাযোগ আছে, বাস্তবতাকে মেনে নেওয়ার মতো মানসিকতায় তারা নেই। এটা খুবই পরিষ্কার স্পষ্ট। এবং বাংলাদেশের মানুষ একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চায়, অংশগ্রহণমূলক নির্বাচন চায়, একটি স্থিতিশীল রাষ্ট্র চায়। রাজনৈতিক স্থিতিশীলতা বাংলাদেশে এখন অত্যন্ত জরুরি হয়ে পড়েছে, কারণ আন্তর্জাতিক দুনিয়ায় যারা গণতান্ত্রিক শক্তি তারা কিন্তু এই অনির্বাচিত ফ্যাসিস্ট ইউনূস সরকারের উপরে তারা আর কোনো আস্থা রাখতে পারতেছে না। তারা এই সকল রাষ্ট্রগুলো ইতিমধ্যেই তারা স্থিতিশীল, অংশগ্রহণমূলক এবং সার্বজনীন গ্রহণযোগ্য নির্বাচন করার ব্যাপারে তারা তাদের মতামত বিভিন্নভাবে তারা ব্যক্ত করছে। এরা কখনো কারো পক্ষ নিয়ে দৃঢ়ভাবে কথা বলে না, এটা যেমন সত্য, কিন্তু অন্যায়, অবিচার, ধারাবাহিকভাবে মিথ্যাচার, অপপ্রচার, গুজব যারা ছড়িয়ে বাংলাদেশের মানুষকে 2024 সালে বিভ্রান্ত করেছিল, মানুষ আজকে বিশেষ করে তরুণ সমাজ, ছাত্র সমাজ যারা প্রতারিত হয়েছে, তারা কিন্তু তাদের প্রতারণার খেসারত এখন তাদের দিতে হচ্ছে, দেশকে দিতে হচ্ছে, গোটা দেশবাসীকে দিতে হচ্ছে। এবং এই খেসারতের কারণে এখন তারা বুঝতে পেরে তারা কিন্তু এই সময়ের ভিতরেই আগেই ভালো ছিলাম। প্রধানমন্ত্রী ভালো ছিল এবং সে ওনাকে জি বলুন। 2024 সালের জুলাই মাসে দেশে রক্তক্ষয়ী অনেক ঘটনা ঘটেছে। শেখ হাসিনাকে এই নিয়ে প্রশ্ন করা হয়েছিল, তিনি প্রতিটা মৃত্যুর জন্য পরিবারগুলোর জন্য সহানুভূতি জানিয়েছেন, কিন্তু তিনি এর জন্য কোনো দায় নিতে চান নাই। তিনি বলেছেন যে আমরা বা আমি কাউকে এই ধরনের কাজের নির্দেশ দিইনি, এবং এই যে তিনি দায় নিতে চান নাই, এটাকে তারা শিরোনামে এনেছে। তারা উনি যে দায় নিতে চান না, এটাকে দলীয় ভাবে আপনারা কিভাবে দেখেন? দেখুন, আমাদের নেত্রী তিনি প্রধানমন্ত্রী হিসাবে সবসময় মানুষের ভালো জিনিসটাকেই তিনি গ্রহণ করতেন, মানুষকে ভালো করার জন্য, মানুষের কল্যাণের জন্য, মানুষের দারিদ্রতা দূর করার জন্য, ছাত্রদের অসুবিধাগুলো দূর করার জন্য, তাদের শিক্ষা পরিবেশকে সমৃদ্ধ করার জন্য, সেশন জট দূর করার জন্য, শান্তিতে নিয়মকানুন ভিতর দিয়ে লেখাপড়া হোক, ছেলেমেয়েরা মেধাবী ছেলেমেয়েদের লেখাপড়ার পথ প্রসারিত হোক, এ ধরনের সমস্ত কাজকেই অত্যন্ত যত্নের সাথে করে দেন। তিনি মায়ের মমতা দিয়ে আমাদের ছাত্র সমাজকে, আমাদের স্কুল কলেজ থেকে আরম্ভ করে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে তিনি ভালোবেসেছেন। তাদের উন্নয়ন, অগ্রগতি, সমৃদ্ধির জন্য, দেশের সমৃদ্ধির জন্য আমাদের তরুণ সমাজ, ছাত্র সমাজকে বিবেকবান হতে হবে, মেধাবীদের এগিয়ে যে উচ্চশিক্ষা নিয়ে দেশের কল্যাণে কাজ করতে হবে, এটা তিনি ভাবতেন। তিনি কখনোই কোনো মানুষ তার নির্দেশে মৃত্যুবরণ করুক এটা উনি চান না, উনি চাইতে পারেন না, কারণ উনি স্বৈর শাসকদের বিরুদ্ধে তার রাজনৈতিক জীবনে সারা জীবন তিনি লড়াই সংগ্রাম করেছেন। আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব নিয়েও তিনি স্বৈরাচারের বিরুদ্ধে, সামরিক জান্তার বিরুদ্ধে, হত্যা, ষড়যন্ত্রের রাজনীতির বিরুদ্ধে তিনি স্পষ্টভাবে কথা বলেছেন। তিনি রাজপথে রুখে দাঁড়িয়েছিলেন বিধায় 21 বছর পর বাংলাদেশের মানুষ গণতন্ত্রের স্বাদ পেয়েছিল। আজকে যত ধরনের অপপ্রচার, মিথ্যাচার এবং কুৎসা রটনা করা হয়, এটা বাংলাদেশের মানুষ যেমন বিশ্বাস করে না, এবং সাংবিধানিকভাবেও একজন প্রধানমন্ত্রী কখনোই, যেখানে বারবার উনি বলেছেন যে গ্রেপ্তার করা
করলেও তাদেরকে ছেড়ে দিতে হবে। এবং একজন মানুষও, একজন ছাত্র অথবা একজন তরুণ যুবক যাতে বুলেটের দ্বারা বিদ্ধ না হোক, সে কারণে তিনি বারবার বলেছেন কখনোই মেটাল বুলেট ব্যবহার করা যাবে না। এবং বারবার তিনি সরকারি পর্যায়ে থেকে বিভিন্ন পর্যায়ে রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে, আওয়ামী লীগ নেতৃবৃন্দদেরকে, আমাদেরকেও তিনি বলেছেন ধৈর্য ধরেই সকলকে মিলে দেশের মানুষ এবং তরুণ ছাত্র সমাজ, আজকে হয়তো তাদেরকে আজকে তাদেরকে প্রতারিত করা হচ্ছে বিভিন্নভাবে, প্রতারকরা বিভিন্নভাবে, দেশ বিরোধী বিদেশি দালালরা, সাম্রাজ্যবাদের দালালদেরকে তুষ্ট করার জন্য তারা দেশ বিক্রির দায় নিয়ে, দেশ বিক্রির দস্তখত দিয়ে, দেশ বিক্রি করার ওয়াদা করে দেশের বিরুদ্ধে দাঁড়িয়েছে। আজকে এক সময় দেশের মানুষ বুঝতে পারে। দেখুন, বাংলাদেশের মানুষ অত্যন্ত রাজনৈতিক সচেতন। বাংলাদেশের মানুষ অতি অল্প সময়েই তারা অনুধাবন করতে পেরেছে, যে কারণে আজকে দেশরত্ন শেখ হাসিনার জনপ্রিয়তা বহুগুণে বৃদ্ধি পেয়েছে। 24 সালের 5ই আগস্টের দেশের মানুষের যে জনপ্রিয়তা আমাদের নেত্রীর ছিল, আজকে কিন্তু তার থেকে বহুগুণে বৃদ্ধি পেয়েছে। আর পাশাপাশি আপনি দেখবেন যে অন্তর্বর্তীকালীন অবৈধ উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, তার জনপ্রিয়তা কিন্তু তার ব্যর্থতার কারণে, অযোগ্যতার কারণে, তার সন্ত্রাসী বাহিনীর কারণে, লুটেরাদের কারণে এবং জঙ্গিবাদের সমর্থন করার কারণে, মব সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকতা দেওয়ার কারণে কিন্তু আজকে শূন্যের কোঠায় নেমে এসেছে। উনি তো কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি নয়, উনি কোনো রাজনীতি করেন না বলে দাবি করেন, কিন্তু ওনার পৃষ্ঠপোষকতায় আমরা দেখেছি, আমরা 111-এর পরেও উনি রাজনৈতিক দল করার চেষ্টা করেছে। আবার কিছুদিনের মাথায় তিনি রাজনীতি তার কাজ নয়, রাজনীতি তিনি করতে পারবেন না, তিনি সরে গিয়েছেন। আবার উনি 5ই আগস্টের পরে 8ই আগস্ট উনি সরকার, রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার পরে তার কিন্তু রাজনীতি করার আকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছে, ইচ্ছা সৃষ্টি হয়েছে, অথবা আমি যদি বলি খায়েশ হয়েছে। তিনি যখন উনি একটি নতুন রাজনৈতিক দলের দায়িত্ব নিলেন, পৃষ্ঠপোষকতা করলেন, রাষ্ট্রীয় ক্ষমতা, রাষ্ট্রীয় প্রশাসন যন্ত্রকে, সমস্ত কিছুকে ব্যবহার করে যে দলটির জন্ম দিয়েছেন, সে দলটির কি নাজুক অবস্থা তা দেশবাসী সহ আপনি দেশবাসী প্রত্যক্ষ করছে। তার জনপ্রিয়তা কোথায়, তারা ভোটে দাঁড়ালে কত ভোট পাবে, এবং তারা যে নির্বাচনে অংশগ্রহণ করলে সেই নির্বাচনে জনগণের তাদের প্রতি কোনো আগ্রহ আছে কিনা, এটা কিন্তু ইতিমধ্যে স্পষ্ট হয়েছে। যাই হোক, এই অবস্থার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে, রাষ্ট্রীয় রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা খুবই জরুরি। বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা আন্তর্জাতিক যে মানদণ্ডের সূচকগুলোর দিকে তাকালে আমরা হতাশা গভীরে আমরা নিপতিত হই। দেশের মানুষ, দেশ এখন অন্ধকার গহ্বরে তলিয়ে যাচ্ছে। এই অবস্থা থেকে উদ্ধার করতে হলে বাংলাদেশের মানুষ প্রতিনিয়ত দোয়া করছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এবং প্রকাশ্যে কথা বলা শুরু করেছেন। আমার মনে হয় হয়তো আর বেশি দিন বাকি নেই যেদিন বাংলাদেশের মানুষ এই অবৈধ সরকারের বিপক্ষে রাস্তায় নামবে। এবং আমি পূর্বের ভাষায় কথা বলতে চাই না, একসময় আমরা হরতাল দিতাম, আমরা জ্বালাও পোড়াও আন্দোলনে, গণতান্ত্রিক আন্দোলনে স্বৈর শাসকের বিরুদ্ধে জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করত এবং জ্বালাও পোড়াও করে প্রতিহত করার চেষ্টা করত। আমরা জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করতে চাই না আমাদের দেশটাকে। আমরা আমাদের দেশটাকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি। আমরা এদেশের কলকারখানা চালু হোক, আমাদের শ্রমজীবী মানুষরা, নারীরা সেখানে কাজ করুক, কর্মসংস্থান হোক, এটা আমরা চাই। আমরা চাই আমাদের দেশের তরুণরা, নবীনরা, আমাদের ছাত্র সমাজরা তারা সুন্দর পরিবেশে শিক্ষকদের মর্যাদা দিক, শিক্ষাঙ্গনে পরিবেশ রক্ষা করুক এবং সেই পরিবেশের ভিতর দিয়ে তারা বেড়ে ওঠে, দেশের কল্যাণে কাজ করবে, দেশকে অগ্রগতি উন্নতির পথে নিয়ে যাবে। কিন্তু এই পথের সমস্ত সাক্ষাৎকারে শেখ হাসিনা এটাকে বলেছেন, এই অবৈধ সরকারের আমলে তিনি দেশে ফিরতে চান না।
তিনি এমন একটা দেশে ফিরতে চান বৈধ একটা সরকারের আমলে। এখন মাইনাস আওয়ামী লীগ যদি ইলেকশন হয়, ওই সরকারও কি আপনাদের চোখে অবৈধ সরকার হিসেবে চিহ্নিত থাকবে? অবশ্যই অবশ্যই, কারণ যে নির্বাচনে বাংলাদেশের কোটি কোটি আওয়ামী লীগের ভোটার আছে, সমর্থক আছে, এবং সেটা আমাদের মাননীয় নেত্রী বলেছেন লক্ষ লক্ষ, ওটা উনি একটি কথার কথা। আসলে তো আওয়ামী লীগের তো প্রায় 5.5 কোটি ভোটার আছে, এবং দেশের যে অবস্থায় নিয়ে গিয়েছে এই 15 মাসে অবৈধ দখলদার সরকার, প্রফেসর মোহাম্মদ ইনুস যে একটি জবরদস্তিকারী দখলকারী সরকার, দেশটাকে যে অর্থনৈতিকভাবে যে ধ্বংস জায়গায় পৌঁছে দিয়েছে, এখন উনি প্রতিহিংসার রাজনীতিকেই প্রতিষ্ঠা করাই তার একমাত্র লক্ষ্য। সে কারণে তিনি আওয়ামী লীগকে বাদ দিয়ে, লক্ষ কোটি 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 ভোটারকে বাদ দিয়ে ভোট কেন্দ্রে উনি নির্বাচন করবে কি ভোট জালিয়াতি, ভোট কারচুপি অথবা ভোটারবিহীন নির্বাচন উপহার দিবে, যার জন্য তো বাংলাদেশের মানুষ বসে নেই। এবং তাকে বাংলাদেশের মানুষ যেমন সমর্থন করবে না, আওয়ামী লীগ একটি শক্তিশালী জনপ্রিয় রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ এই নির্বাচনকে মেনে নিবে না, দেশের মানুষও মেনে নিবে না। এবং এই নির্বাচন দেওয়ার জন্য উনি যখন 5ই আগস্টের পরে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছিল, তখন দেশবাসীর কাছে উনি কি ওয়াদা করেছিল, দেশবাসীর কাছে উনি কি প্রত্যাশা ব্যক্ত করেছিল, দেশবাসী সেগুলো মনে আছে, ভুলে যায়নি। সুতরাং এরকম একটি দুর্বল কাঠামোর সরকার বাংলাদেশের ইতিহাসে, গত 54 বছরের ইতিহাসে কখনই বাঙালি জাতি এর প্রত্যক্ষ করেনি। আজকে যেই অবস্থার মধ্য দিয়ে দেশকে নিয়ে যাচ্ছে, এখন যদি একটি ভোটারবিহীন নির্বাচন করে, সেই সরকারকে বৈধতা দিবে কে? বাংলাদেশের মানুষ তো বৈধতা দিবে না। বাংলাদেশের মানুষ যে তার বৈধতা দিবে না, সেটাকে আওয়ামী লীগ বৈধতা দিবে না। এবং আওয়ামী লীগের দায়িত্বই হলো বাংলাদেশের জন্য কাজ করা, গণতন্ত্রের জন্য কাজ করা, বাংলাদেশের মানুষের ভালো মন্দ দেখা, বাংলাদেশের মানুষের কল্যাণের পথে, কল্যাণের জন্যই আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা তার জীবনের সর্বশ্রেষ্ঠ সময়টি তিনি উৎসর্গ করেছেন, এবং জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে তিনি দেশের জন্য, আওয়ামী লীগের হাজার হাজার লক্ষ কোটি নেতাকর্মীর জন্য, বাংলাদেশের মানুষের জন্য তিনি কাজ করে যাবেন। এটা তিনি বারবার এই প্রত্যয় ব্যক্ত করেছেন। এবং আমাদের আওয়ামী লীগের প্রতিটি তৃণমূল পর্যায় থেকে আরম্ভ করে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ থেকে আরম্ভ করে সকল শ্রেণী পেশাজীবী সংগঠনের নেতা কর্মীরা এক বাক্যে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার প্রতি আমাদের আস্থা, বিশ্বাস, আমাদের ভালোবাসা, আমাদের প্রত্যাশা এবং আমাদের ঐক্যের প্রতীক হিসাবে তিনি দায়িত্ব পালন করে যাচ্ছেন। সুতরাং আজকের ইন্টারভিউতে তিনি একটা ইঙ্গিত দিয়েছেন, ইঙ্গিতে তিনি এবং তার পরিবারের সদস্যরা মানে এই নেতৃত্বে থাকতে চান না, এমন একটা ইঙ্গিত অবসর নিতে চান, না আওয়ামী লীগের নেতৃত্বে অন্য কাউকে দেখতে চান তিনি? দেখুন, বাঙালির প্রয়োজনে, বাংলাদেশের প্রয়োজনে আওয়ামী লীগের নেতৃত্বকে ঐক্যবদ্ধভাবে ধরে রাখার জন্য, মুক্তিযুদ্ধের চেতনাকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠার জন্য, মহান মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা, যে স্বপ্ন, সেই স্বপ্ন পূরণের জন্য বাংলাদেশের মানুষের, আওয়ামী লীগের প্রতিটি পর্যায়ের নেতাকর্মীদের আমাদের বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার প্রয়োজন। কারণ তাকে ঘিরেই আমরা স্বপ্ন দেখি। তিনি একজন স্বপ্নচারী মানুষ, এবং তিনি স্বপ্ন পূরণ করে দেখিয়েছেন কিভাবে একটি জাতি, একটি দেশ এগিয়ে যেতে পারে। আজকে সেই মানুষটিকে নিয়ে যারা কুৎসা রটনা করে, তাকে যারা তথাকথিত অবৈধ অসাংবিধানিক আইসিটি আদালত গঠন করে, যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য যে আদালত গঠন করা হয়েছিল, সেই আদালত এখন যুদ্ধ অপরাধীরাই সেই আদালতের বিচারক থেকে আরম্ভ করে প্রধান কৌশলী থেকে আরম্ভ করে সমস্ত যুদ্ধ অপরাধীদের রক্ত বীজ আজকে সেখানে তাণ্ডব করে বেড়াচ্ছে। এবং তারা দেশরত্ন শেখ হাসিনাকে একটি ক্যাঙ্গারু কোর্টের মধ্য দিয়ে তাকে চূড়ান্ত রায়, অর্থাৎ তাকে কনফার্ম করার জন্য, তাকে ফাঁসির কাছে ঝুলানোর ঘোষণা দেওয়ার যে নাটক ক্যাঙ্গারু কোর্ট যে মঞ্চস্থ হতে যাচ্ছে, এর আগেও
আপনিই বলেছেন, আমরাও শুনেছি পরিষ্কারভাবে, যে তাজুল ইসলাম উনি একজন আইনজীবী হয়ে উনি 1400 বার দেশরত্ন শেখ হাসিনার ফাঁসি চেয়েছেন, এবং তার পক্ষে অবৈধ তত্ত্বাবধায়ক সরকার প্রধান ইউনূস সাহেব তার আগেই তিনি বিচার চান, তাকে ফাঁসিতে ঝোলাতে হবে। উনি ম্যানিলা থেকে রশি এনেছেন, ওনার উপদেষ্টারা বলেছেন। এগুলো কিসের? এগুলো সবই হলো দেশের মানুষকে তাদের মোরাল কারেজ থেকে, মানুষকে যে নৈতিক শক্তিকে ভেঙে দেওয়ার জন্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে আরম্ভ করে দেশ ও জাতির রক্ষার যে অতন্দ্র প্রহরী সেনাবাহিনীও কিন্তু এখন, এবং বেসরকারি প্রতিষ্ঠান, বেসরকারি কর্মকর্তা কর্মচারী কোনো পর্যায়েই কিন্তু আজকে বিতর্ক সৃষ্টি করা, বিতর্কিত করা, ধ্বংস করা, এই ধ্বংসের যজ্ঞ সৃষ্টি করার মধ্য দিয়েই দেশ চলছে। এভাবে একটি দেশ চলতে পারে না, এভাবে একটি দেশের মানুষ বেঁচে থাকতে পারে না। সম্ভাবনা যেখানে নেই সেখানে দেশের মানুষ আজকে দুবেলা দুমুঠো ঠিক মতো খেতেও পারে না।